এবার আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদেরই বলবো যে প্রাণ পুরুষ এবং সব থেকে আমি বলবো যে কি বলবো সবচেয়ে উদ্যমী স্যার, সব থেকে এনার্জেটিক পাওয়ার বললে ভুল হবে, যেন হার মানিয়ে দিয়েছেন। তো তিনি হচ্ছেন স্বপন কুমার চক্রবর্তী, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে উনি নির্দেশনামূলক বা আপনাদের আশীর্বাদমূলক বক্তব্য দিলেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর কেসি পাল, জয়ন্ত স্যার এবং নীরজ স্যার সহ সকল উপস্থিতি, সবাইকে আমার প্রাণের অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন, আমি 2-3 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। শেষ করলেও আমরা শেষ করতে পারবো না। আমার কথা হচ্ছে যদি কেউ ব্যস্ত থাকেন তাহলে চলে যাবেন। আমাদের যে উদ্দেশ্য ছিল আচ্ছা, কোচিং সেন্টারের গুরু শিক্ষার্থীদের গুরু গৃহীনে শিক্ষা আলোচনা হয়নি। আচ্ছা, সেটাই আজ দুনিয়া পাল্টেছে, সম্বর্ধনা সম্মানী সেটি আমরা বাংলা একাডেমি, বাংলাদেশ গভর্নমেন্ট স্বীকৃত বাংলা একাডেমি বানানটি করেছে সংবর্ধনা, অর্থাৎ একটি সঙ্গের মতো হয়ে গেছে। আমি এই সঙ্গকে চাই না, এটা সংবর্ধনা সম্মানেরই স্মারক। তো সেই সম্মান বিষয়ক বক্তব্যই একমাত্র আমাদের বয়োকনিষ্ঠ অ্যাস্ট্রোলজার স্বপন চক্রবর্তী উনিই দিবেন। কারণ হচ্ছে বয়োকনিষ্ঠ কেন, ওনার সামনে সময় কম। একটি স্কেলে যদি ধরেন আপনি বড় হবেন 5 ফুট 6 ইঞ্চি, তার 5 ফুট 4 ইঞ্চি হয়ে গেছে, তাহলে আর 2 ইঞ্চি বাড়বেন। 2 ইঞ্চি বাড়বেন মানে কত? 50 বছরে যে 2 ইঞ্চি বাড়বে। আর ছোটবেলায় প্রত্যেক বছরে 2 ইঞ্চি বাড়ছে, তার মানে তাহলে বুঝতে হবে ওনার বয়োকনিষ্ঠ মানে সামনের দিকে জায়গা কমে গেছে। যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রথম দিকে যদি শুরু করি তাহলে এই স্বপ্নটা আমি দেখেছিলাম, স্যারের সাথে একান্তভাবে মিলিত হওয়ার স্বপ্নটা আমি প্রথম দেখেছিলাম। এবং স্যারকে আমি একটা আমাদের ক্লাস নেওয়ার সময় অনুরোধ করি, এটা আমি স্বপ্নেও দেখেছিলাম, ঘুমের মধ্যে বাস্তবেও আপনার এটা আমি রিচার্জ করেছিলাম যে স্যারকে নিয়ে কিভাবে আমরা সম্মিলিত হতে পারি। তখন আমার মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খেতে 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 এক পর্যায়ে আমি স্যারকে ডাইরেক্টলি সাহস করে বলে ফেলছি যে স্যার আপনাকে নিয়ে ছাত্রছাত্রীরা সবাইকে নিয়ে একটা বনভোজনের একটা আয়োজন করলে বোধহয় ভালো হবে। স্যার তখন বলছেন যে বনভোজন ঠিক আছে হবে, তবে সেটা আমার বাড়িতেই হোক, সাথে সাথে রাজি হয়ে গেছে। তারপর থেকে আপনার নীরজ স্যার, জয়ন্ত স্যার যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং আজকে সবার চাইতে আমি খুব বেশি আনন্দিত হয়েছি যেহেতু আমার প্রথম প্ল্যানটা সাকসেস হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দ্বিতীয় প্ল্যানে আমার যেটা আছে, যেখানে স্যার সন্তুষ্ট হতে পারে নাই, সেটা হচ্ছে যে সেকেন্ড অপশানটা আমি এখনই বলে ফেলতেছি। আমার সেটা ইচ্ছা যে পরবর্তী পর্যায়ে কোনো বক্তব্য হবে না, কারো কোনো বক্তব্য হবে না, কিচ্ছু হবে না। এখানে একটা বোর্ড থাকবে, বোর্ডের মধ্যে একটা জন্মছক থাকবে, এসে আপনার মানে এটা প্রেডিকশন করে রেজাল্ট দিতে হবে। তারপরে সেটা মুছে যাওয়া হবে, আরেকটা আপনার ছক আসবে, সেই ছকটা স্যার যাকে ডাকবেন উনাকে আপনার প্রেডিকশন করে বলতে হবে। অর্থাৎ কথা হচ্ছে যে স্যারের শিক্ষণীয় বিষয়গুলো আমরা কতটুকু শিখেছি বা একটা প্রেডিকশন আপনার সবার কাছ থেকে একই রকম হচ্ছে কিনা, স্যার যা শিখিয়েছেন তা কি জলে গেল না আদৌ আমরা কিছু শিখতে পেরেছি। শুধু এই আয়োজন করে আসা যাওয়া করে ক্র্যাশ পেয়ে এবং আপনার ফটো তুলে তারপরে আপনার ইত্যাদি ইত্যাদি যা কিছু হয়েছে, খাওয়ার আয়োজন হয়েছে, এগুলো স্যারে করেছে ঠিক আছে। আমাদেরও আমরা যা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে এসেছি, এটা আমাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু স্যার যে আমাদের কাছ থেকে যেটা চাচ্ছেন, নিবেদিতা ম্যাডাম যেটা বলছেন
যে আমরা স্যারকে কি দিতে পেরেছি বা কি দেব। আমরা কলেজ ভার্সিটি অনেক কিছু চাচ্ছি, কিন্তু কলেজ কালকে হয়ে গেল, ভার্সিটিও হয়ে গেল, কিন্তু আপনি স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি কতটুকু যোগ্যতা অর্জন করেছেন? আপনি যদি একটা পিটিশন করতে না পারেন, সবার সামনে কথা বলতে না পারেন, এলোমেলো কথা বলেন, তাহলে আপনার গ্রাহকের সামনে কি কথা বলবেন? এখন কিন্তু এমন যুগ চলে আসছে যে আপনার সামনে গ্রাহক আসলে উনি অটোমেটিক হইতে আপনার কথাগুলো রেকর্ড করে ফেলবে। যেমন গল্পের সহিত আপনার কালকে আমাদের জয়ন্ত স্যার বলছে যে ওনার কাছে একটা পেশেন্ট আসছেন 6 মাস আগে, এবং 6 মাস আগে যখন আসছেন তখন উনি ওনার কথাগুলো রেকর্ড করে ফেলছেন। 6 মাস পরে উনি আবার আসছেন, আবার সেম প্রেডিকশন আপনার ওনার হচ্ছে কি না সেটা ওই ভদ্র মহিলা বা ভদ্রলোক টেস্ট করে দেখছে। তো কাজেই আমরা যদি এক এক সময় এক এক ধরনের প্রেডিকশন করি, সেটা কখনো স্যার কামনা করেন না। যেমন আমার ছেলের বেলায়ও স্যার বলছে যে তোমাকে তো লিখেই দিছি, দেশে তোমার কিছু হবেই না। এই কথাটা আমার ছেলে আমাকে প্রায় সময় বলে যে আমি স্যারের কাছে কী জন্য যাব। স্যার তো বলছে যে তোমাকে আমি লিখেই দিচ্ছি, তোমার বিদেশেই উন্নতি হবে, দেশে তোমার হবে না। তো মূল বক্তব্য যেটা স্যার আমাদের কাছ থেকে যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে চেয়েছিল 64 ডিস্ট্রিক্টে 64 জন জ্যোতিষী, দক্ষ জ্যোতিষী, স্যার যেটুকু জানেন ওইটুকু। তো এখন আমরা উত্তরণের রাস্তা হিসাবে স্যারকে বেশিক্ষণ না পেলেও আজকের এই অনুষ্ঠান থেকে আমি বেশিরভাগ যেটা আশা করব, বোধহয় বেশি করে জয়ন্ত স্যার, নীরজ স্যার এবং ইন্ডিয়াতে যারা আছেন যে দুইজন, একজন হচ্ছেন আপনার টিটু দাস, আরেকজন হচ্ছে যে সুবীর মহন্ত, এই 4 জনের উপর খুব বেশি করে আপনার ওনাদের দায়িত্ব বেড়ে গেছে বলে মনে হয়। যেহেতু আমাদেরকে অন্তত সবার সামনে যেন দাঁড়াতে হয়। আর ইন্টারন্যাশনাল কনফারেন্স যেটা বলছেন, ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি যেটুকু দেখেছি সেটুকু ওখানে বাংলায় কোনো স্পেস দেওয়ার কোনো সুযোগ নেই। এরকম আপনার ইন্টারন্যাশনাল কনফারেন্সে আপনার সবগুলো ইংলিশে স্পেস দিতে হয়। তো যাই হোক, আমাদের মধ্যে যদি 2-4 জনও আপনার আমরা যেতে পারি ইন্টারন্যাশনাল কনফারেন্সে, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে এবং আমাদের ব্যানারের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ব্যানারের একটা নাম হবে। তো সেই নামের আশায়, প্রত্যাশায় এবং আমার দ্বিতীয় স্বপ্ন যেন আপনার সফল হয়। পরবর্তী পর্যায়ে কোনো বক্তব্য হবে না, কিছু হবে না, সবাই প্রেডিকশনের জন্য তৈরি হন। স্যার যেভাবে প্রেডিকশন করে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিটে, 5 মিনিটে, এখানে ভাবার সুযোগ নেই। মনের মধ্যে যা আসবে, কোথায় কি হচ্ছে শখ দেখে, এখানে কি হচ্ছে, কে কাকে গ্রাস করতেছে, আপনি খাতা উল্টাইয়ে ওখানে রবি, মঙ্গল, বৃহস্পতি কোথায় শুভ আছে কোথায় অশুভ আছে এটা খুঁজে পাওয়ার সময় হয়তো পাবেন না। মাথা থেকে এটা অটোমেটিক হইতে আসতে হবে। যেহেতু জ্যোতিষ মানে জ্যোতি, এটা ভিতর থেকে বের হতে হবে। আলোকিত আলো, সেটা সূর্যের রশ্মি, যেরকম সূর্য এত দূরে থেকে যেমন আমাদেরকে আলোকিত করে, সেরকম আমাদেরও সাধ্যের আপনার শিক্ষণীয় বিষয়গুলো আমাদেরকে এমনভাবে আলোকিত করবে যেটা আমরা যেন ওই আলোয় আলোকিত হয়ে, চন্দ্রের যেমন নিজস্ব আলো নাই, সূর্যের আলোয় আলোকিত হয়, তদ্রূপ আমরা নীরজ স্যার, জয়ন্ত স্যার এবং কেসি স্যার তো আসেনই, তো আরও যে 2 জন স্যার কথা বলছি, টিটু স্যার এবং সুবীর মহন্ত স্যার, এই 5 জন স্যারেরকে আমরা কষ্ট দিয়ে হোক বা উনাদের কষ্ট হোক, আমরা যেন উনাদের কাছ থেকে আদায় করে নিতে পারি এবং পরবর্তী পর্যায়ে আমরা যেন বুক ফুলিয়ে বলতে পারি যে দেখেন স্যার, আপনার ছাত্রদের মধ্যে 90 জনের একটা প্রেডিকশন একই রকম হয়েছে, বা 60% একই রকম হয়েছে, বা 40% একই রকম হয়েছে। এমনি প্রত্যেকের চেম্বার থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা বড় কথা নয়। চেম্বার কালকেও একটা খুলতে পারেন, কিন্তু যিনি আসবেন, একজন লোক আসুক, মাসে 2 জন লোক আসুক, 3 জন লোক আসুক। আমি তো প্রেডিকশন করে অনেক সময় আপনার স্যারকে সেটা মোবাইলে আবার দিই, স্যার এই প্রেডিকশন করেছি, আপনি একটু কাইন্ডলি দেখেন তো স্যার দেখে বলছে যে না ঠিক তো আছে। আমি আগাগোড়া পুরো আপনার করে ওনার কাছে পাঠিয়ে দিয়ে টেস্ট করে দেখেছি যে আমি ঠিক আছে কিনা, কিন্তু আমার তো সেটা 2 দিন সময় লেগেছে। ওই অ্যাকুরেট প্রেডিকশনটা করতে আমার 2 দিন সময় লেগেছে। 2 দিন সময় তো আমাকে আর কেউ দেবে না।
কথা বুঝছেন? শুধু এখন মূল বক্তব্য হচ্ছে যে আমাদের শিক্ষা, আমাদের একাডেমির গতিতে চলবে। যিনি আমাদের স্যারে বলছেন, আবুল হোসেন ভাই বলছেন যে স্যারকে সহযোগিতা করবেন, যে আমাদের এই কোচিং সেন্টারটা যেন আরও উপরের দিকে নিয়ে যাওয়া যায়, সেটা যেন কলেজ হয় বা আরও অন্যান্য শিক্ষার্থী যারা বলছেন তারা যেন ভার্সিটি হয়, এটা তো অবশ্যই আশা রাখবো। কিন্তু এই কলেজ এবং ভার্সিটি হয়ে লাভ কী হবে? স্যারের মনের ব্যথা সেখানে কেউ বুঝতে না পারলেও আমি অন্তত যেটুকু বুঝতে পারছি যে স্যার আজকে আরও অনেক কিছু দেওয়ার জন্য তৈরি ছিল, কিন্তু আমরা সেই সুযোগটা স্যারকে দিতে পারি নাই বা সেটা স্যার থেকে নিতে পারি নাই। তো এটা আমাদের এই ব্যর্থতা বলবো। যাই হোক, পরবর্তী পর্যায়ে আমি যেটা বলছি, যদি ওরকম আপনারা আগ্রহান্বিত থাকেন যে আমরা প্রেডিকশন করব, এখানে কোনো গল্প হবে না, কোনো রকমের কোনো প্রাইজ হবে না, কোনো আপনার আনুষ্ঠানিকতা হবে না, কোনো বক্তৃতা হবে না, কিচ্ছু হবে না। স্টেট আপনার মানে এসে আপনার বোর্ড থাকবে, বোর্ডে আপনার এটা স্যার যেটা দেয় এটা আপনার করতে হবে, প্র্যাকটিক্যাল হয়। এই ওয়ার্কশপটা করার আমার একটা স্বপ্ন আছে। আমি কি জানি সেটা আমি এখানে ছক আঁকতে পারি কিনা, ছকের মধ্যে আপনার মানে এখানে কোন গ্রহ উঁচু আছে, কোন গ্রহ নিচু আছে, কোথায় আপনার কোন গ্রহ কত ডিগ্রিতে আছে, হ্যাঁ, এবং এইখানে কোন গ্রহতে আপনার মানে ম্যাচ থেকে আপনার পর্যন্ত আপনার শেষ মিন পর্যন্ত যে 12টি আপনার রাশি আছে, এখানে যে 360 ডিগ্রি করে একটা রাশিতে যে 30 ডিগ্রি করে আপনার মানে ঘুরে, এখানে যে আপনার 3টি নক্ষত্র আছে, ওই নক্ষত্রগুলো কতটুকু পাদের মধ্যে আপনার ওটা নিয়ে আছে, কে কত পাত আপনার ওটা নিয়ে পাচ্ছে, পরবর্তী পর্যায়ে কোথায় যাচ্ছে, একটি গ্রহ 2টি নক্ষত্রে থাকলে কী হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিষয় আপনার এখানে ভেরি করে। যাই হোক, তো অনেক কথা বলে ফেললাম, স্যারেরা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন আমার মনে হয়। হ্যাঁ, সবাইকে নমস্কার। স্যার যখন আমাকে এই মঞ্চে কিছু বলার জন্য আহ্বান জানিয়েছিলেন, তখন 7:56 তো এই সময়ের যে লগ্ন চলছিল সেটা হচ্ছে সিংহ লগ্ন, আর রাশি চলছিল বৃষ রাশি। তো এটা আপনাদের দৃষ্টিগোচরে আনলাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটি মুদ্রা আছে, সংসার মুদ্রা। উনি এরকম 3 আঙ্গুল দিয়ে উপরে উঠিয়ে রেখেছেন। তো উনি প্রায়ই বলতেন যে আমাদের যে সংসার, সেই সংসারী থেকে আমাদেরকে সংসারের সংটাকে বাদ দিতে হবে আর সারটুকু গ্রহণ করতে হবে। তো আমরা যারা অ্যাস্ট্রোলজিতে আছি, আমি আমার প্রথম বক্তৃতায় বলেছি যে অ্যাস্ট্রোলজি হচ্ছে বিদ্যা। বেদ হচ্ছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ এবং আমাদের সনাতন ধর্মের মূল আধার হচ্ছে বেদ। সেই বেদের 6টি যে বিভাজন করা হয়েছে, সেই 6টি বিভাজন শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, ছন্দ, সেই 6টি বিভাজনের একটি অংশ হচ্ছে জ্যোতিষ। তো আমরা এই জ্যোতিষ চর্চার মাধ্যমে কি লাভ করতে পারি? এই জ্যোতিষ চর্চার মাধ্যমে আমরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টা জিনিস লাভ করতে পারি। তো যেই 4টা জিনিস আমরা লাভ করব, সেটা এখন আমরা কি করে লাভ করি? আমরা কিন্তু সেটা চেম্বারে বসে লাভ করি। অর্থাৎ আমরা জ্যোতিষ চর্চা করছি এবং বিনিময়ে আমাদের প্রদীপ কুমার আচার্য মহোদয় বলেছেন যে আমরা এটা সেবামূলক পেশা এবং এই সেবার দ্বারা আমরা বিনিময়ে নিজেরাও সেবিত হচ্ছি। তো যেহেতু আমরা এই সেবামূলক পেশার দ্বারা নিজেরাও সেবিত হচ্ছি, তাই এই পেশায় যেন ধর্ম থাকে, আমরা যেন এই যে জন্মচক তার সঠিক অর্থ অনুধাবন করতে পারি এবং সেই অর্থ অনুধাবন করে প্রেডিকশন করে কার্মিক পরামর্শ প্রদান করে মানুষকে এগিয়ে যেতে সহায়তা করি। সবাই স্টোন নিতে পারবে না, সবাই প্রতিকারাদি ব্যবহার করতে পারবে না, কিন্তু বিভিন্ন প্রতিকারের বিভিন্ন ধারা আছে। তো যার জন্য যেরকম প্রতিকার দিলে তিনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন, তিনি সেটাকে ব্যবহার করতে পারেন, সেই রকম প্রতিকারাদি আমরা দেব। আমাদের কাম মানে হচ্ছে আমাদের কামনা। তো আমরা শুধু নিজেদের কামনা যেন চরিতার্থ না করি এই পেশার মাধ্যমে। আমাদের কাছে যিনি এই পরামর্শ নিতে আসছেন, আমরা যেন তারও কামনাকে প্রতিষ্ঠিত করতে পারি, তারও কামনা যেন পূর্ণ হয়, সেই দিকে যেন দৃষ্টিপাত করতে পারি। পরিশেষে হচ্ছে মুখ্য মানে হচ্ছে সমাপ্তি। তো মুখকে আমরা যেটা চাই আর কি, আমরা যারা যে পেশায় আছি সেই পেশায় প্রতিষ্ঠা লাভ চাই।
আমরা আমাদের ফ্যামিলির যে মেম্বার আছে তাদের জন্য প্রতিষ্ঠা চাই, আমার সন্তান সন্ততির প্রতিষ্ঠা লাভ করুক, আমার মা বাবার আমার কাছে দেখে তারা যথেষ্ট সময় পর্যন্ত আমাকে আশীর্বাদ প্রদান করুক, আমার শিক্ষক আমার গুরু আমি যেন তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, তারপরে যেন আমার সজ্ঞানে মৃত্যু হয়, আমরা এটা কামনা করি। এটা হচ্ছে মুখ্যের যে জায়গা। তো সেই মুখ্য যেন শুধু আমার লাভ না হয়, সেই মুখ্য যেন আমার যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে আসবে তারা যেন সেই মুখ্যটি লাভ করতে পারে। তো এই হচ্ছে বিষয়। আমি প্রথমেই বলেছি যে আমি যে জন্মচকটা যেই সময় স্যার আমাকে আহ্বান জানিয়েছেন, তো এই মুহূর্তে সিংহলগ্ন চলছিল। তো আমরা জানি সিংহলগ্ন হচ্ছে সিংহের মতো প্রতীক হচ্ছে সিংহ। তো আর মূল রাশিচক্রের হচ্ছে পঞ্চম ভাব। আমি আপনাদেরকে একটা সহজ বিষয় বলে দিচ্ছি কিভাবে আপনারা জন্মচক বিচার করবেন। এখানে জন্মচক বিচার করার জন্য সর্বপ্রথম আমাদের হাতে যখন একটা জিনিস আসবে, যেমন আমি এই সময়ের যে হরোস্কোপটা বের করলাম সেখানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে 9টি গ্রহ পেলাম আমি, আর 12টি ভাব পেলাম। এই 9টি গ্রহ কিন্তু 12টি ভাবে নেই, কিছু না কিছু ভাব, যেহেতু গ্রহ 9টি কাজে 12টি ভাবে থাকা সম্ভব নয়। তো কয়েকটি ভাব খালি থাকবে আর কয়েকটি ভাবে গ্রহগুলো পূর্ণ থাকবে। তো আমরা এই 12টি ভাবে 9টি গ্রহের অবস্থানকে বিচার করব। তো সেই বিচারের বহু ধারা আছে। তো আমি হচ্ছে কি, আমি আসলে জ্যোতিষ কিছু জানি না। তো আমাদের গুরুজি ডক্টর কেসিপাল আমাকে নিয়ে এসেছেন এই প্রতিষ্ঠানে, আমাকে শিক্ষক বানিয়ে দিয়েছেন। তো আমি আসলে শিক্ষা দেওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু আমি একটা জিনিস বুঝি বা একটা জিনিস আমি দেখেছি, যেমন 6 মাস বা 7 মাসের যখন শিশু মুখ ফুটে কিছু কথা বলে, বিভিন্ন শব্দ করে, সেই শব্দ কিন্তু তার মা বুঝতে পারে। তো আমি মনে করি যে আমরা যারা শিক্ষক হিসেবে আছি, তো সেই শিক্ষকরা যদি আমরা যাদেরকে শেখাবো তাদের সেই ভাষাটা বুঝতে পারি যে তারা কিভাবে শিখতে চায়, তাহলেই আসলে আমাদের শিক্ষকের হিসাবে আমাদের পরিপূর্ণতা আসবে আর কি। তো আমি আসলে সেটা বুঝতে পারি না। আমি আপনাদেরকে সামনে বিষয়টা উপস্থাপন করছি এই কারণেই যে এই বিষয়টা আমি বুঝতে পারি না। তো আপনারা আমাকে কমাসন্তত দৃষ্টিতে দেখে আমি কোথায় কোথায় বুঝতে পারি না সেই জায়গাগুলো খুঁজে বের করে আমাকে দেবেন। এখানে আমি এই 9টি গ্রহ এবং 12টি ভাবের সংক্ষিপ্ত একটা প্রেডিকশন রূপ আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে খনার একটি বক্তব্য আমি তুলে ধরছি। খনা বলেছিলেন, 4 সাগরে গ্রহের মেলা, তার কুষ্টি তুমি করোনা হেলা। তো আমরা এটা আসলে ডিকোড করতে জানি না। তো এইটা আমি অন্য যে কোনো একজন আমার এই শ্রদ্ধেয় শিক্ষক, ইন্ডিয়ার একজন শিক্ষকের কাছ থেকে আমি এটা ডিকোড করাটা শিখেছি। আমার কাছে ওনার ডিকোডটা খুব মনোপ্রত হয়েছে। আমি সেটা আপনাদের সামনে আজকে উপস্থিত করছি। 4 সাগর বলতে আমরা যদি 4টা কেন্দ্রভাবকে ধরি, লগ্নভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং দশম ভাব, এই 4টা কেন্দ্রভাবকে যদি ধরি, তাহলে আমরা এই 7:56 মিনিটে যে লগ্নটা পেলাম, সেখানে চতুর্থ ভাবে চন্দ্র বিরাজ করতেছে, সপ্তম ভাবে রবি, বুধ, শনি বিরাজ করতেছে, দশম ভাবে বৃহস্পতি বিরাজ করতেছে। তার এই লগ্নের 4টা যে কেন্দ্রভাব, তার মধ্যে লগ্নে কোনো গ্রহ নেই, কিন্তু বাকি 3টি ভাবে তার গ্রহ আছে। তো 3টি ভাবে গ্রহ আছে আমরা কিন্তু এই সময়টাকে অবহেলা করতে পারি না। তো এই সময়টাতে স্যার আমাদেরকে, বিশেষ করে আমাকে বলছেন কিছু বলার জন্য। তো আপনারা যারা আছেন এখানে অনেকেই এই ডিপ্লোমা কোর্সে, আমি আপনাদের শিক্ষক হিসেবে আছি স্যারের কৃপায়। তো আমি আপনাদেরকে বলবো যে আমরা যে সময়টা পেয়েছি সে সময়টা যেহেতু বলছে যে আমরা অবহেলার পাত্র নই, তাহলে আপনারা সবাই কোনো ধরনের অবহেলা করবেন না। একটা সপ্তাহের শুরুতে যে শিক্ষাটা আপনারা পাচ্ছেন শুক্রবারে, সেই শিক্ষাটা পরবর্তী বৃহস্পতিবারের পূর্বে কিভাবে আত্মস্থ করা যায় সেই পথ আপনাদেরকেই খুঁজে বের করতে হবে। সেটা আমি বের করে দিতে পারবো না, নিরু স্যার বের করে দিতে পারবেন না, বা ডক্টর কেসিবল স্যার বের করে দিতে পারবেন না। সেটা আমাদেরকেই খুঁজে বের করতে হবে। সেই খুঁজে বের করে তারপরে আমরা এটা প্রমাণ করব যে আমাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, যেটা ভবিষ্যতে সনাতন একাডেমি, সনাতন ইনস্টিটিউট হবে, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবহেলা করার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আমি মূল আলোচনা যাচ্ছি। ভাব বিচারে আমরা সবসময় প্রথম যে প্রাধান্য দেবে সেটা হচ্ছে লগ্নকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লগ্ন হচ্ছে সিংহলগ্ন। তো সিংহলগ্ন হচ্ছে রাশিচক্রের পঞ্চম ভাব হচ্ছে আমাদের মেধার জায়গা। এই ভাবের যে অধিপতি কোথায় আছে? অধিপতি আছে সপ্তম ভাবে কেন্দ্রস্থানে আছে। সপ্তম হচ্ছে পাবলিক গ্যাদারিং,
সপ্তম থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রী বা জায়া বিচার করি, কিন্তু সপ্তম ভাব হচ্ছে পাবলিক গ্যাদারিং। অপোনেন্ট, আমার যে অপরপক্ষ, সে হচ্ছে সেই রবি সপ্তমে বসে আছে। তাহলে লগ্নপতি যখন সপ্তমে বসে আছে, ব্যক্তি কিন্তু তার পেশাগত দিক দিয়ে বা তার যে কারিকুলাম, তার যে ব্যক্তিগত চরিত্র, তার মধ্যে ব্যবসা থাকবে, কারণ সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা বিচার করি। এবার তিনি চাকরি করতে পারেন, তিনি শিক্ষক হতে পারেন, যাই হোক, একটা ব্যবসায়িক মনোবৃত্তি কিন্তু ওনার থাকবে। কারণ হচ্ছে লগ্নপতি সপ্তমে গেছে, অর্থাৎ আমি গেলাম ব্যবসার জায়গায়। আমি যদি ব্যবসার জায়গায় যাই, তাহলে কম বেশি আমার মধ্যে ব্যবসার মনোবৃত্তি থাকবে। আমি যদি শিক্ষার জায়গায় যাই, কম বেশি আমার মধ্যে শিক্ষার মনোবৃত্তি থাকবে। অর্থাৎ আমি যে স্থানে উপস্থিত থাকব, সেই স্থানের যে ছায়া, সেই ছায়া আমার উপর পড়বেই। এটা কম হতে পারে, বেশি হতে পারে। তা আপনারা যদি এইভাবে প্রেডিকশনটা করেন, লগ্নপতি কোথায় গেল, তো লগ্নপতি সপ্তমে গেল, কম বেশি ব্যবসার মনোবৃত্তি ওনার থাকবে। তো এটা হচ্ছে একটা দিক। এবার হচ্ছে ধনভাব যদি বিচার করি, ব্যক্তির ধন কীরকম হতে পারে। তো ধনপতি কোথায় আছে দেখুন, ধনপতি বুধ ও সপ্তমে আছে। তাইলে ওনার যে ধন আসার যে জায়গা, সেটা কিন্তু সেই সপ্তম পাত, অর্থাৎ পেশাগত দিক, ব্যবসায়িক দিক। ওই এখানে যদি আমরা স্ত্রীকে যুক্ত করে দিই, ওনার স্ত্রী বা জায়া, ওখান থেকে ওনার কিন্তু ধন আসার একটা সুযোগ আছে। তৃতীয় ভাব হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি, আমাদের উইল পাওয়ার, ঠিক আছে, আমাদের ছোট ভাই বোনের জায়গা। তো তৃতীয়পতি শুক্র কোথায় আছে, অষ্টমে আছে। অষ্টম হচ্ছে আমাদের সমস্যার জায়গা, আমাদের জীবনের ছিদ্রভাব, জীবনের যা কিছু অর্জন, তা কিছু আমাদের কর্মদোষে হারিয়ে যেতে পারে। তো এই যে হারিয়ে যাওয়ার যে জায়গা, সেই অষ্টমে কিন্তু বসে আছে সেই তৃতীয়পতি শুক্র। তাহলে ইচ্ছা শক্তি যদি অষ্টমে বসে থাকে, গুজ্জাতি গুজ্জস্থানে, তাহলে ইচ্ছা শক্তিটা তো আগে জাগ্রত করতে হবে। যদি ইচ্ছা শক্তিটাকে আমরা প্রকাশিত করতে না পারি, যদি আমরা আজকে অ্যাভলিউশন বাই যেটা করছেন, যে আমাদের ইচ্ছা শক্তি হচ্ছে, আমাদের ইচ্ছা হচ্ছে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার হবে সনাতন একাডেমি, সনাতন ইনস্টিটিউট, মানে প্রথম এটি উনি উপস্থাপন করছেন। এই ইচ্ছেটা যদি গোপন থাকে, তাহলে কিন্তু মানে সেটা বাস্তবায়িত হবে না। তা আমাদের প্রত্যেকেরই জন্মচক দেখে আমাদেরকে দেখতে হবে সমস্যা কোন জায়গায় আছে, সেই সমস্যার কার্মিক প্রতিকার করতে হবে। স্টোন তো আমরা অবশ্যই দেবো, কিন্তু কার্মিক প্রতিকার করতে হবে। এখানে ইচ্ছা শক্তি জাগ্রত করার জন্য কিন্তু ব্যক্তিকে মেডিটেশন করতে হবে। অষ্টম ভাব হচ্ছে গুহ্যভাব, সেটা হচ্ছে তার মেডিটেশন করার মাধ্যমে সেই গুহ্যভাবকে জাগ্রত করা যায়। চতুর্থ পতি হচ্ছে মঙ্গল, চতুর্থপতি মঙ্গল বসে আছে কোথায় দেখুন, একাদশে। চতুর্থ ভাব হচ্ছে আমাদের পরিবারের ভাব, চতুর্থ ভাব থেকে পৈতৃক সম্পত্তি বিচার করা হয়। আর এই যে একাদশে বসে আছে, সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিতে মঙ্গল একটা মাল্টি ট্যালেন্টের অধিকারী হয় ব্যক্তি। তো তার মাল্টি ট্যালেন্ট প্রয়োগ করে তিনি তার যে পৈতৃক সম্পদ, একাদশ ভাব হচ্ছে বৃদ্ধির জায়গা, তিনি বৃদ্ধি করবেন। কখন বৃদ্ধি করবেন, একাদশ ভাব হচ্ছে ত্রিসরাই ভাব, মানে একটি বিলম্বে তিনি তার যে পৈতৃক সম্পত্তি সেটাকে তিনি বৃদ্ধি করবেন। পঞ্চমপতি বৃহস্পতি বসে আছে আপনার নবমে। পঞ্চম হচ্ছে মেধা, পঞ্চম হচ্ছে আমাদের কি বলে পূর্বপুরুষের বা বংশের যে স্নেহ প্রীতি ভালোবাসা, বংশের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ সেটা বসে আছে দৈব কৃপার জায়গায়। যদি আমার বংশ ভালো হয়, যদি আমি মেধাবী হই, আবার যদি উপরন্তু দৈব কৃপা থাকে, তাহলে তার কথাই নেই। একটা কথা আছে, আমি ভুলে গেছি, একটা চড়ুই পাখি মেবি আপনার করছিল, এই সমুদ্র শুকিয়ে ফেলার পণ করেছিল। তো তখন একজন গিয়ে বলছিল যে এইভাবে তো ফেলতে পারবে না, কিন্তু তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার কারণে তখন যে আনসারটা ছিলাম, শতভাগ গল্পটা ভুলে গেছি। তো যে প্রচেষ্টার পরে যে আনসারটা যিনি প্রশ্ন করতে তিনি দিয়েছিলেন, যে পুরুষাকার এবং দৈব কৃপা এই দুই যখন এক হয়ে যায়, তখনই ব্যক্তির জীবনে সাফল্য আসে। তো পুরুষাকার হচ্ছে আমাদের কর্ম, আর দৈব কৃপা হচ্ছে আমাদের পিতামাতার আশীর্বাদ, আমাদের কি বলে বংশের মর্যাদা, যেটা আমরা জ্যোতিষশাস্ত্রে বলি প্রীতিদোষ টিতিদোষ, সেগুলো আছে যা। তো সব মিলিয়ে যখন একে একে দুই হয়ে যায়, তখন কিন্তু আমরা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারি। তারপরে হচ্ছে ষষ্ঠপতি শনি সপ্তমে আছে। ষষ্ঠ হচ্ছে মানে আমার পরাক্রমের জায়গা, ষষ্ঠ হচ্ছে আমার জামেলার জায়গা, ষষ্ঠ হচ্ছে আমি রিপুদোষের জায়গা। তো ষষ্ঠপতি যখন সপ্তমে যাবে, সপ্তম হচ্ছে পাবলিক সেক্টর, যখনই পাবলিক সেক্টর যাব, তখন আমি পরাক্রম দেখাতে গিয়ে আমি জামেলায় পড়বো, ঠিক আছে। তো এইখানে এই যে আমি সহজ প্রেডিকশন করছি, প্রেডিকশনটা কিন্তু সেরকম সহজ নয়। আমি একে একে ষষ্ঠভাবে আসলাম, কিন্তু আপনারা যদি ঠিক একই দ্বারায় প্রেডিকশন করতে, তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে, আমরা এইটা হচ্ছে প্রেডিকশন, একটা আমি জাস্ট একটা নমুনা দিচ্ছি, কিন্তু আপনাদেরকে যখন গভীর বিশ্লেষণ করতে হবে এইভাবে, বা পাবলিককে বলার আগে বা আমাদের ক্লায়েন্টকে বলার আগে, যে লগ্নের শুভ আছে কিনা, লগ্নের শুভাশুভ দেখতে হবে।
আর ষষ্ঠপতি সপ্তমে গেলেই রিপুদোষ সৃষ্টি হবে, তিনি ঝামেলায় পড়বেন, রিপুদোষের কারণে তিনি বিয়ে করতে বাধ্য হবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। যদি মানে লগ্নের শুভ হয়, তারপরে ডিগ্রির বলবত্তা, গ্রহের ডিগ্রি বলবত্তা, এই সমস্ত বিস্তারিত বিচার করে প্রেডিকশন করবেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনারা যখন যারা প্রাথমিক লেভেলের স্টুডেন্ট আছেন তারা যখন এই পদ্ধতি প্রয়োগ করবেন, তাদের কাছে বিচারধারাটা একটু সহজ হবে। আমি সেই কারণে বিষয়টা সামনে আনছি। সপ্তমপতি শনি সপ্তমে আছে, আনন্দময় স্থানে আছে। শনি আনন্দময় থাকলে সে খুব ভালো আমাদেরকে ফলাফল প্রদান করে থাকে। শনি কিন্তু শশাকরা ধরনের অধিপতি করতে পারে মানুষকে। তো স্বাভাবিকভাবেই যদি এই ব্যক্তি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকে, তাহলে ওনার কিন্তু আমরা প্রথমে লগ্ন বিচারে দেখেছি ব্যবসার সাথে ওনার একটা সংযুক্তি থাকবে, উনি কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবে। তো অষ্টমে আছে শুক্র রাহু। রাহু কিন্তু এখানে তুঙ্গস্থ, কি বলে শুক্র এখানে তুঙ্গস্থ। গ্রহ যখন তুঙ্গস্থ হয় তখন তিনি তার নিজের বাপ এবং তার যে ভাবে তিনি বসে আছেন সেই ভাবের ভালো রেজাল্ট দেয়। তো এখানে শুক্র হচ্ছে তৃতীয় ভাবের অধিপতি, আর এই ভাবের এখানে আছে আপনার নবম ভাবের অধিপতি এবং তিনি বসে আছেন অষ্টমে। তাইলে অষ্টম ভাবটাকে উনি অ্যাক্টিভ করে দিয়েছেন, তৃতীয় ভাবটাকে অ্যাক্টিভ করে দিয়েছেন এবং নবম ভাবটাকে অ্যাক্টিভ করে দিয়েছেন। যদি ব্যক্তি গুপ্তবিদ্যার চর্চা করে, গুপ্ত চর্চা করে, তাহলে তার ইচ্ছাশক্তি ডেভেলপ হবে এবং একটা পর্যায়ে তিনি গিয়ে সাফল্য লাভ করবেন, এটাই নিশ্চিত। দশমপতি বুধ আমরা দেখতে পাচ্ছি সপ্তমে আছে। দশম হচ্ছে কর্মক্ষেত্র, আর বুধ হচ্ছে সপ্তম হচ্ছে আমাদের সেই পাবলিক সেক্টর যেটা। তো পাবলিক রিলেটেড কোনো কর্মে যদি এই ব্যক্তি যুক্ত হয়, 7:56 যে ব্যক্তির জন্ম হলো, সে যদি পাবলিক রিলেটেড কর্মে যুক্ত হয় তাহলে তিনি অবশ্যই সাফল্য লাভ করবেন। তারপর হচ্ছে দ্বাদশপতি। দ্বাদশপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র চতুর্থে বসে আছে। দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয়ের ভাব, আর বসে আছে চতুর্থ। চতুর্থ আমাদের কেন্দ্র ভাব, মায়ের জায়গা। তো আমাদের যে ব্যয়, যা কিছু ব্যয় আছে তার মধ্যে সময় ব্যয় একটা ব্যয়। তো সময়টাকে যদি কিছুটা মায়ের পেছনে ব্যয় করতে পারি, সময়টাকে চতুর্থ ভাব পরিবারের ভাব, সেই পরিবারের পেছনে যদি কিছুটা ব্যয় করতে পারি, তাহলে সেই ব্যয় কিন্তু ব্যয় থাকবে না, সেই ব্যয় বিনিয়োগে রূপান্তরিত হয়ে আমাদেরকে অভূতপূর্ব সাফল্য দেবে। তো আমি আজকে আপনাদের সবার জন্য এই প্রার্থনা করি যে আপনারা যেন সবাই অভূতপূর্ব সাফল্য লাভ করবেন। তো পরিশেষে একটা ভাব নিয়ে কথা বলতে হয়, যেমন দ্বিতীয় এবং সপ্তম ভাব হচ্ছে আমাদের মারক ভাব। এই ভাবটা নিয়ে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। সবাই যার যার পরিবারকে সময় দিয়ে পরিবারের মধ্যমণি হোক বা বিনিয়োগ করুক, কিন্তু আপনি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের স্যার, এখানে কোনো বিনিয়োগ করবে কিনা সেই কথা তো আপনি বললেন না। এখানে বিনিয়োগটা কিভাবে আসবে? হ্যাঁ স্যার আছে স্যার, ওটা গেলে অনেক দূর চলে। দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব হচ্ছে মারক ভাব। এখানেও আমি ঠাকুর রামকৃষ্ণদেবের একটা নিয়ে আসছি। উনি বলেছিলেন কামিনী এবং কাঞ্চন এই দুইটাকে পরিত্যাগ করতে হবে। যদি আমরা আধ্যাত্মিকভাবে এগিয়ে যেতে চাই তাহলে কামিনী এবং কাঞ্চনকে এগিয়ে যেতে হবে। তো কাঞ্চন হচ্ছে দ্বিতীয় অর্থ, আর কামিনী হচ্ছে আমাদের সেই অর্ধাঙ্গিনী। ঠিক আছে, আমরা ওই অর্থে কিন্তু সপ্তমকে আমাদের জীবনে বাধাও বলি। কারণ আমাদের ঋষিমুনি যারা এই হরস্কোপ তৈরি করেছেন, এই যে জ্যোতিষশাস্ত্র তৈরি করেছেন, সেটা শুধুমাত্র ওই আমাদের সংসার জগৎ নিয়ে প্রেডিকশন করব, সংসার জগৎকে কেন্দ্র করে সেটা তৈরি করেছেন, সেটা আমি মনে করি না। এখানে আমাদের মেধস দাদা গীতার যে শ্লোকটি বলেছিলেন, এখানে সাধনার 4টা স্তরের কথা বলেছিলেন, যে কি বলে আর্ত ধর্ম দাদা, আর্ত অর্থাৎই আর জিজ্ঞাসু আর জ্ঞান। আমাদের জ্যোতিষশাস্ত্রেও কিন্তু আমরা 4টা ভাগ আমরা পাচ্ছি, ধর্ম অর্থ কাম মোক্ষ। তো সাধনার যে এই 4টা ভাগ, এই 4টা ভাগকে আমরা যদি পূর্ণ করতে যাই তাহলে কিন্তু বাধা চলে আসে সপ্তম ভাবে গিয়ে, সপ্তম ভাবে বাধা আসে, কিন্তু প্রথমেই বাধা চলে আসে ধনভাবে। কারণ অর্থের মুহে কিন্তু আমরা এখান থেকে পিছিয়ে আসি। তারপরে যে বাধাটা আছে সেটা হচ্ছে বিপরীত লিঙ্গ, সেটা ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে। ঠিক আছে, তো এই যে বাধা, এই কামিনী কাঞ্চনের বাধা যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। চতুর্থভাবে চন্দ্র আছে। স্যার বলেছেন সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারকে ইনস্টিটিউটে রূপান্তর করতে জন্য আমাদের ছাত্ররা কিছু করবে কিনা। তো আমাদের বেশিরভাগ ছাত্র হচ্ছে মানে জ্যোতিষের প্রাইমারি লেভেল, আর আমাদের চতুর্থ ভাব হচ্ছে জ্যোতিষের প্রাইমারি লেভেল। সেই চতুর্থপতি মঙ্গল একাদশে বসে আছে, মানে বৃদ্ধির জায়গায় যে তারা নিয়ে যাবে, এখানে আমার কোনো সন্দেহ নাই বলে আমি বিষয়ে কিছু বলি নাই। তৃতীয় হচ্ছে চতুর্থভাবে আপনার এই সেন্টারের জন্য বিনিয়োগ করার মানসিকতা তাদের আছে, কারণ চন্দ্রই চতুর্থভাবে বসে আছে।
তারপরে এই চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে বসে আছে। আমাদের স্টুডেন্টরা সবাই দায়িত্ববান, ঠিক আছে? তো আমাদের স্টুডেন্টরা সবাই এই কোচিং সেন্টারের উপরে ছাতা তুলে ধরে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে এই সেন্টারকে এগিয়ে নিয়ে যাবে, সেটাকে ইনস্টিটিউটে রূপান্তরিত করবে, সেটাকে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাবে, যেন আমরা নিবেদিত জি বা সুরভি ম্যাডাম যেটা বলছেন যে আমরা যদি পিএইচডি করতে যাই সেটা যেন বাইরে না যেতে হয়, আমরা যেন এই প্রতিষ্ঠান থেকে করতে পাই। তো আশা করছি আপনারা আমাদের এই হরোস্কোপ 7:56 হরোস্কোপ যা বলছে তা আপনারা বাস্তবায়নে স্বতঃস্ফূর্ত থাকবেন। তো আমি যা এই চতুর্থ ভাব নিয়ে যা প্রেডিকশন করলাম সেটা সত্য কিনা বলুন, মানে আপনারা সেটা করবেন কিনা, মানে আমি কি সত্য বলছি না মিথ্যে বলছি? তো ধন্যবাদ সবাইকে, আমি আর সময় ব্যয় করছি না। আপনারা সবাই ভালো থাকুন, জ্যোতিষ পেশার দ্বারা নিজের সম্মান উত্তরোত্তর বৃদ্ধি করুন, আমাদের প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধি করুন, গুরুজির সম্মান বৃদ্ধি করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জয়ন্ত কুমার দেব মহোদয়কে তার অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের নেপথ্যের কারিগর, প্রযুক্তিতে মেধা খাটিয়ে যিনি আমাদের এই জায়গাটাকে সচল রাখেন, তন্ময় রায় দাদাকে অনুরোধ করছি আমাদের এই আয়োজনে কিছু একটা বলার জন্য। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত গুরুগৃহে জ্যোতিষ শিক্ষা আলোচনা এবং সংবর্ধনা যে অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি, সেই অনুষ্ঠানে আপনাদের সবার যে সম্পৃক্ততা এবং বলতে গেলে আপনাদের যে নিয়োজিত একটা ভাব, সেই ভাবের জন্য আমরা আপনাদের কাছে অবশ্যই অনেকটা আপনাদের কাছে খুশি এবং আপনাদের এই কারণেই যে আপনারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সেই কারণে আমরা অত্যন্ত আনন্দিত। অ্যাকচুয়ালি আমরা যখন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রত্যেকটা ক্লাস আয়োজন করি, তখন প্রথম যে ধাপটা হবে, আপনাদের যে টেকনিক্যাল সাপোর্টটা আমরা দিব, বা ক্লাসটার শিডিউল টাইমটা কখন কিভাবে হবে, বা ওই সময় আমাদের বিদ্যুৎ থাকবে কি থাকবে না, আপনাদের ইন্টারনেট কানেকশন আমরা সঠিকভাবে দিতে পারবো কি না, সকালে একদম মর্নিং আওয়ারে আমাদের যিনি গুরু, শ্রদ্ধেয় গুরু অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল, তিনি সকালে ঘুম থেকে উঠবেন যথাসময়ে তিনি চেম্বারে যাবেন, স্টুডিওটা ওপেন করবেন। আমরা বাসা থেকে হোক, রিমোটলি হোক, অনেক জায়গা থেকে এই ক্লাসটাকে অপারেট করি। সুতরাং একটা ক্লাসের গুরুত্ব কিন্তু অনেক বেশি থাকে। সেই অনুযায়ী আমি তো ক্লাসটা মনিটরিং করি, আমি দেখি অনেকে অনেক ডিলে টাইমে ওটাতে উপস্থিত হয়, অনেকে কাজের অজুহাত বা কাজের জন্য চাপও থাকতে পারে, বা বিভিন্ন ধরনের পরিকল্পনার কারণে তারা ওই ক্লাসটাকে অনেক সময় মিট করতে পারে না। পরবর্তীতে বলে যে ভিডিওটা আপলোড করলে ভিডিওটা দেখে নিব। আমরা ভিডিও আপলোডের ক্ষেত্রে একটু ঝামেলায় পড়ি, কারণ কি আমরা যখন ভিডিওটা গ্রুপে আপলোড করি, আমাদের প্রাইভেট গ্রুপ, তখন ফেসবুক প্রসেসিংয়ে একটা সময় নেই। অনেক সময় আমাদের ভিডিওটায় ওভাররাইটের জন্য অনেক সময় আমাদের ক্লেমেরও সাক্ষী হতে হয়, সেটাকে আবার ওভার শিডিউল করতে হয়। আপনাদের অ্যাকচুয়ালি এইগুলো নিয়েই এই কথাগুলো আমি কেন বলছি, কারণ আপনাদের কিছু ক্ষোভ আছে টেকনিক্যাল টিমের প্রতি। আমরা চেষ্টা করি যে যথাসময় সর্বোচ্চ সাপোর্টটা দিতে, তারপরেও কিছু ক্ষোভ থেকে যায়, এটা থাকবেই, কারণ কাজ করলে এটা আমাদের মেনে নিতেই হবে। এই দোষটা, হ্যাঁ, এটা আমি সেই জন্যই আমি একটু কথা বলি। দেখেন, এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যাত্রা লগ্ন
তার আগে আমরা বিএনএস একাডেমির নামে, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির নামে আমি শিক্ষকের দায়িত্ব পালন করছি দীর্ঘদিন, সেটা আপনারা সাক্ষী আছেন। তো সেখান থেকে যখন ওটি বন্ধ হলো, যে কোনো কারণে হোক আমাকে সেখান থেকে বের হয়ে আসতে হলো। তো আসার পরে সর্বপ্রথম আমরা যে আলোচনা করি, আমি বলেছি যে আমার ডাইনে জ্যোতিষ, বামে জ্যোতিষ, সামনে জ্যোতিষ, পিছনে জ্যোতিষ কারা, সে কিন্তু আমার এই 3 শূন্যই। এদের নিয়েই কিন্তু আমি প্রথম বসছি যে কী করা যাবে। তখন আমার এই ভাই কিন্তু তখন সাহস দেয় যে আমাদের তো কোচিং সেন্টার আগেও ছিল, অফলাইন ছিল, ওটাকে অনলাইনে আমরা রূপান্তর করি। তাহলে কি করতে হবে? যাবতীয় ইনস্ট্রুমেন্ট জোগাড় করার ক্ষেত্রে ওই সর্বপ্রথম আমাকে পরামর্শ দিয়ে আমাকে উৎসাহিত করে। সেই উৎসাহিত করলে আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আমরা যাত্রা শুরু করি। তো এই যে সমস্ত জিনিসগুলোকে সেই কাঁধে নিল যে আমি সব কিছু করব, এর জন্য যা কিছু করণীয় আছে আমার উপর ছেড়ে দেন। আজ পর্যন্ত আমি ছেড়ে দিয়ে কোনো জায়গায় ব্যর্থ হয়নি। আমি যেমন সকালে বলেছি, সুজন 13 বছর 14 বছর ধরে আমার কাছে আছে, কিন্তু আজ পর্যন্ত আমার জীবনে ওকে একটা কাজ দিয়ে ও ব্যর্থ হয়ে ফিরেছে এইরকম নজির আমি আজও পর্যন্ত খুঁজে পাই। তো এই তন্ময় রায়ও জীবনে প্রযুক্তিগত দিকে কোনোদিন, আমার ইউটিউব চ্যানেল রাত 10টার পরে ইসের থেকে লন্ডন থেকে হ্যাক হয়, সেই রাত্রে আমরা 1:30, 2টা, 3টা মনে হয় বেজে গেছিল। গুগল হেড অফিসে আমরা সর্বশেষ রাত 3টা পর্যন্ত চেষ্টা করে এই তন্ময় রায় গুগলের কাছে ছেড়ে দিয়েছিল, তবু চ্যানেল বাঁচিয়ে রেখেছিলাম। প্রায় 1000 ভিডিও পাবলিক করে ফেলে, প্রাইভেট করে ফেলেছিল এবং ডিলিট করে দিয়েছিল। তারা চ্যানেলে মায়া ত্যাগ করুন বলে তারা বিবৃতি দিয়ে লাইভ ফোরকাস্ট করছিল। তো সেই অবস্থায় আমরা, ইউটিউবের মালিক হচ্ছে গুগল, সেই গুগলের কাছে সুপর্দ করি। আপনারা ইতিমধ্যে দেখেছিলেন যে বাংলাদেশের বিখ্যাত টিভি চ্যানেল পর্যন্ত কিন্তু হ্যাক হয়েছিল। তো সেখান থেকে পর্যন্ত আমাদের বাঁচিয়ে নিয়ে আসছে। অর্থাৎ সমুদ্রে যতবার পড়েছি আমরা এই 4 জনেই আমরা আলোচনা করি কোনো কিছু করার আগে। যা কিছু করব সর্বপ্রথম আগে আমরা এই 4 জনের ভিতর আলাপ করার পরে তারপরে আপনারা শুনতে পান, এর আগে কিন্তু শুনতে পান। তো সেই সহযোগী হিসাবে সত্যিকার অর্থে আমি বলবো যে আমার এই ছোট ভাই এবং এই 2 বাজা, মানে আমাদের লোকাল ভাষায় যেটা বলে আমার 2 বাপ, তো তাদেরকে আপনারা একটু আশীর্বাদ করবেন যে তারা যেন সত্যিকার অর্থে মনুষ্যত্ব নিয়ে যেমন আছে তার থেকে আরও বাড়িয়ে, এবং এই গুরুগৃহে আপনারা যেমন গুরুগৃহকে ধন্য করেছেন, তো এই পদার্পণে বা পদধূলি দিয়ে ঠিক তদনুরূপ আমার এই সন্তান তুল্য দুটোকে এবং ভ্রাতৃতুল্য তন্ময় রায়কে আশীর্বাদ করে, সে একজন ইঞ্জিনিয়ার, তো তাছাড়া এমনি সাইড জবও করেন, অনেক জব করেন। সে এমনকি আমার এই বাড়ির যেটা জল আমরা খাচ্ছি, আজ পর্যন্ত এই বাড়ি উঠে এখনো পর্যন্ত আমরা কোনোদিন মোটরের সুইচ অন করিনি। এবং সে বলছে আমি যেটি করে দিলাম এটি ধরে নেন 10-20 বছরের মধ্যেও মনে হয় না যে এটি নষ্ট হতে পারে। যদিও ইলেকট্রিক ডিভাইস নষ্ট হতেই পারে, তথাপিও আমি যে জিনিস ব্যবহার করে দিলাম এটি ধরে নেন অন্তত পক্ষে 10 বছরের মধ্যে হাত দিতে হবে না। যেটি মোবাইল দিয়ে কল দিলে মোটর স্টার্ট হবে, এমনিতে অটো হয়, যদি বাই চান্স আমরা দেশে বাইরেও থাকি তাও মোবাইল দিয়ে কল দিলে ওই মোটর স্টার্ট হবে। এই সিস্টেম 4 তলা থেকে অন করা, নিচের থেকে অন করা, বাইরে ওই দেশ বিদেশে থেকে অন করা, এগুলো সিস্টেমও কিন্তু এই প্রযুক্তিগত একমাত্র সহযোগী। শুধু প্রযুক্তিতে কতটা, এখানে ধরেন ইনি ইঞ্জিনিয়ার বাবু আছেন, তো তাছাড়া আর যদি কেউ ইঞ্জিনিয়ার থেকে থাকেন তারাও অনুধাবন করতে পারবেন। আমি সামান্য জ্যোতিষ নিয়ে, মানে ওই ভিকিরি ব্যবসা যেটা জ্যোতিষ নিয়ে চলি, যেটা হচ্ছে ওই তারে তারে থলি নিয়ে পরিবারে যে ভাগ্য গণনা করতে হবে, আমি এটি অনুধাবন করতে পারবো না। কিন্তু যারা এই পেশায় আছেন তারাই একমাত্র অনুধাবন করতে পারবেন যে আসলে ইঞ্জিনিয়ারের কাজ কি। উনি যদি বিল্ডিংটাকে দাঁড় করিয়ে না দেন, এই গৃহটাকে যদি ইঞ্জিনিয়ারই দাঁড় করিয়ে না দেন, তাহলে আমি যতই ভালো মিস্ত্রি বানাই, ভালো মিস্ত্রি লাগাই, সেটি কি আসলে মজবুত হবে? তো স্ট্রাকচার দাঁড় করিয়েছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের এই তন্ময় রায়, সুজন পাল এবং সরজিৎ মণ্ডল। স্ট্রাকচার দাঁড় করিয়েছে।
আজকে গাঁথনি দিয়ে রং করে সাজিয়ে গুছিয়ে আজকে এই গৃহে আপনারা পদার্পণ করেছেন এবং অলঙ্কৃত করেছেন। ধন্যবাদ। আমার একটাই চাওয়া, যেহেতু আমরা অনেক কষ্ট করে ক্লাসটাকে অ্যারেঞ্জ করি, এক একটা ক্লাস খুব কষ্ট করে সময় ব্যয় করে পূর্ব পরিকল্পনার মাধ্যমে ক্লাসটাকে ওপেন করি আমরা চাইবো যে আপনাদের সবার উপস্থিতি যেন আমরা ক্লাসে পাই। ক্লাসে উপস্থিতি থাকলে, কারণ কি আমরা যখন কষ্টটা করি দেখি যে আমাদের স্টুডেন্ট 20 জন, 5 জন অ্যাটেন্ড, তখন খুব কষ্ট লাগে যে এত কষ্টটা কেন করলাম। যখন আপনারা 20 জনের মধ্যে 20 জনই উপস্থিত হবেন, তখন মনে হবে এই কষ্টটা আরও 10 বার করতেও আমার সমস্যা নেই। কিন্তু যখন দেখি যে আপনি উপস্থিতিটাই 0, অর্থাৎ আমার আশাটা যেটা ছিল সেটা তো পূরণ হচ্ছেই না, তার থেকেও আরও কমে যাচ্ছে, মাইনাসে চলে যাচ্ছি, তখন খুব খারাপ লাগে। এটার জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি আমি যে কাইন্ডলি এটাতে আমি যেমন খুশি হব, আমাদের টিম যেমন খুশি হবে, তেমন আপনাদের গুরুজিও সব থেকে বেশি খুশি হবে। তখন গুরুজির ইন্সপিরেশন অনেক বেড়ে যাবে। আর আমি জ্যোতিষের বর্গোজ্জ্বর যে জ্যোতি, তার কাছাকাছিও এখনও যাইতে পারিনি। সুতরাং আপনারা আমার থেকে অনেক অনেক বড় অনেক কিছু জানেন, ঠিক আছে? আমি এখনও চেষ্টা করছি জানার, সময় করে উঠতে পারি না, তারপরেও চেষ্টা করছি, কারণ অনেকগুলো কাজের সাথে অ্যাটাচড। তা আপনাদের সাথে যেন সারা জীবন থাকতে পারি এবং বাংলাদেশে অন্তত সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, এটা একাডেমি বা ইনস্টিটিউশন, এটাতে যেন রূপ নেয়। কারণ কি, গবেষণামূলক একটা প্রতিষ্ঠান, যখন ইনস্টিটিউট নামটা চলে আসবে তখন গর্বে সারা বাংলাদেশে বুক ফুলে বলতে পারবো যে আমিও এই প্রতিষ্ঠানের একজন। আর আমরা আজকের এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সুযোগ্য শিক্ষক নীরজ কুমার রয়দাতা। আমি নীরজ কুমার রয়দাতাকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জয়ন্ত কুমার দেব দাদাকে। আসলে স্বপ্ন কিভাবে বাস্তব হয় আর তার পিছনে কারা কাজ করেন, কিভাবে কি হয়, সময় কাল সেটা বলে দেয়। আজকে আমরা যে প্রান্তে উপস্থিত হয়েছি সেই জায়গাটুকুর পিছনে অনেক কথা লুকিয়ে রয়েছে, যে কথাগুলো শুধুমাত্র আমরা কয়েকজন জানি। তো আমি সারাদিন কথা বলেছি, বক্তৃতা দেবার আমার কোনো কিছু নাই। আপনারা অনেক জ্যোতিষ শিক্ষা আলোচনা, আমাদের যে মূল যে থিমটা ছিল গুরুগৃহে আসা, সেটি আমরা থেকে বঞ্চিত হয়েছি। আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন দাঁড়ায়, সেই প্রশ্নগুলোকে আমি ওইভাবে নিয়ে আসব না। সেই প্রশ্নগুলো আমি জাস্ট একটা কবিতার মাধ্যমে উপস্থাপন করব, কারণ আমি সারাদিন থেকে যে অবজারভেশন আমার, সেই অবজারভেশনটুকু আমি একটা কবিতায় খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। যদিও প্রভাতের কবিতা, কিন্তু সব অ্যানালাইসিস, আজকের দিনের অ্যানালাইসিসটা এখানে উঠে এসেছে। আমি সেটা একটু আবৃত্তি করব, এটাই আমার বক্তৃতা। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিনই পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথেল উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রোধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিলে সলিল, গর্জি উঠেছে দারুণ রোষে। হেতায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর।
আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভুদর হইতে ভুদরে লুটিব, হেসে খল কল গে কল কল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন ওই মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আজকে আমরা যে এখানে সমবেত হয়েছি, আপনারা দেখেছেন মানপত্রে একটি শব্দ লেখা আছে রবি মার্গ। সে রবির কিরণে আমরা আজকে স্নাত হতে এসেছি, কিন্তু ঠিক কতভাবে কি নিতে পেরেছি, কি নিতে এসে কি নিয়ে গিয়েছি, সেটা একান্ত আমাদের নিজস্ব বিষয়, একান্ত আমাদের গভীর অনুভবের বিষয়। সেই অনুভূতি কতটুকু প্রাপ্ত হয়েছি সেটাও আমাদেরকে বিছানায় যাওয়া ছাড়া মাথায় আসবে না। আমরা গুরুজির সান্নিধ্যে সময় কাটিয়েছি, প্রতি স্টেপে স্টেপে শিক্ষায় সময় কাটিয়েছি, কিন্তু তার থেকে কতটুকু আমরা হৃদয়াঙ্গম করতে পেরেছি সেটা হচ্ছে বিষয়। আপনারা জানেন যে আমরা কয়েকজন গতকাল সকাল থেকেই গুরুজির সাথে ছিলাম। আমি গতকালের অভিজ্ঞতা যদি বর্ণনা করি, আমাদের সাথে দেবাশিস রায় ছিল, আমাদের সাথে মানস রায় ছিল, আমাদের সাথে সুব্রত মল্লিক দাদা ছিল, আমাদের সাথে আবুল হোসেন ভাই ছিলেন, আমাদের সাথে সাধন বণিক দাদা ছিলেন, জয়ন্ত স্যার, আমি একসাথে ছিলাম। প্রতিটি স্টেপ শিক্ষার যদি আমি নিতে জানি, জীবনের প্রতিটি পদক্ষেপ যেমন শিক্ষার, তেমনি এই গুরুজির প্রতিটি স্টেপ শিক্ষার। উনি বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে নিয়ে আসলেন, বাসায় আনলেন, স্নান করালেন, খাওয়ালেন, আমাদেরকে দিয়ে কাজও করালেন, আমাদেরকে রেস্টের সুযোগ দিয়েছেন, কিন্তু তিনি নিজে রেস্ট নেননি। এই হচ্ছে আমাদের গুরুজি, এই হচ্ছেন আমাদের গুরুজি। আমরা অনেকেই অনেক বড় বড় কথা বলি, অনেকে বক্তৃতা দিতে এসে এই মাইকটাকে ভেঙে ফেলি। বেসিক্যালি আমরা কি করি? আমরা কি আমাদের জায়গা থেকে সেই দায়িত্বটুকু পালন করতে পারি? আজকে আবুল হোসেন ভাই যে দীপ্ততার সাথে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন, ওনার কণ্ঠের প্রতিজ্ঞা ছিল। আমি বিশ্বাস করি ওনার প্রতিজ্ঞা যদি থাকে, আমার মন্ত্র নিরুষ্কান্তি রায়, জয়ন্ত কুমার দেব এবং সনাতন অ্যাস্ট্রোলজি সকল শিক্ষার্থীরা সাথে থাকবেন কিনা বলেন? আমরা এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং শব্দটা আর বলতে চাই না। আমি আবুল হোসেন ভাইকে বলবো, আপনি এটার ব্যাপারে যতটুকু করার, আমাদের যত ধরনের প্রয়োজন গুরুজির সাথে পার্সোনালি বৈঠকে বলেন, আমাদের ব্যক্তিগত আলোচনার প্রয়োজন হলে যত প্রকার পদক্ষেপ নেওয়া দরকার সবগুলা পদক্ষেপ স্টেপ বাই স্টেপ কীভাবে কী নেওয়া যায় এর জন্য একটা রোড ম্যাপ তৈরি করতে পারেন, যেটা অনুযায়ী আমরা কাজ করতে পারি। আমি মৌলভীবাজার থেকে আসছি, আগের দিন রাতে সকাল 9টার সময় গাড়িতে উঠছিলাম, পরের দিন সকাল 9টায় এসে পৌঁছাইছি। জয়ন্তদা হবিগঞ্জ থেকে আসছেন, এই ব্রাহ্মণবাড়ি থেকে আসছেন, আপনারা ঢাকা থেকে আসছেন, কেউ আজকে 100 কিলো মোটরসাইকেল রান করে আসছেন। তো ওনাকে বললাম যে 100 কিলো মোটরসাইকেল রান করার জন্য দরকার ছিল না, আপনি আগের দিন আসতে পারতেন, কাছেই ছিলেন। তো প্রশ্ন হচ্ছে আমি কি চাই? আমার চাওয়ার উপর নির্ভর করতেছে আমার প্রাপ্তি। আমি যদি নাই চাইতে জানি, আমি পাবো কি করে? অনেকেই বলে যে গুরুর চরণ ধরবেন না, গুরুর আচরণ ধরেন। এটা শাস্ত্রে বলা আছে, চরণ না আচরণ ধরতে হবে। তো আমরা স্যারের আচরণটাকে ধরবো, যেটা আমাদেরকে ওনার স্বপ্ন নয়,
আমাদের স্বপ্ন। ওনার স্বপ্নটা আজকে আর ওনার একার স্বপ্ন রয়ে গেছে না, এই স্বপ্নটা আমাদের সবার হয়ে গেছে। কি বলেন? এই স্বপ্নটা আমাদের সবার হয়ে গেছে। আমি আজকে এতটাই আপ্লুত যে আমি বিশ্বাস করেন, আমি বলতেছি যে আমি এখানে আমার আসার কথা ছিল কি, আমি নিজে নিজে প্রশ্ন করতেছি কেন আসলাম। এই যে নির্ঘুম রাত কাটিয়ে কষ্ট করে এই স্যারের সাথে আসি, আমার কাছে মনে হচ্ছে আমি কত জন্মের সাধনার ফল এটা আমার। হয়তো পূর্বজন্মে কোনো পুণ্য করছিলাম, দিলে এরকম সাহচর্য আমার দিন কাটানোর সুযোগ আমার হয়েছে। এটা আমার প্রাপ্তি, এটাই আমার শিক্ষা। এখান থেকে আমার পরবর্তী পদক্ষেপ নির্ণীত হবে, এখান থেকে পরবর্তী পদক্ষেপে কী করব। শিক্ষা আলোচনা অনেক হয়েছে, তার উপর চার্টের উপর আলোচনা আমাদের হয়েছে, জয়ন্ত স্যার করেছেন। এর আগে নিয়মাবলীতে আলোচনা শুনেছেন, কিন্তু মূল গুরুগৃহে এসে গুরুর আলোচনা কিন্তু আমরা এখনো শুনি নেই। আমরা গুরুগৃহে এসেছি, যা দিয়েছি তার চেয়ে বেশি 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 পেয়েছি। দীপ্তকণ্ঠে বলতে পারি, তার চেয়ে বেশি বেশি পেয়েছি। দিতেই পারি, আমরা দিতেই পারিনি। আবুল ভাই ঠিক বলেছেন, দিতেই পারিনি, আমরা পেয়েছি। তার চেয়ে বেশি পেয়েছি গুরু পরিবারের যে আতিথেয়তা, যে যত্ন, যে নিরহংকার আপ্যায়ন, এটাও তো আমাদের শিক্ষা, এটাও আমাদের জন্য শিক্ষা। আমি জানি না যে এতগুলো লোকের অ্যারেঞ্জমেন্ট আমাদের কোনো পরিবার থেকে করা সম্ভব হইতো কিনা, বাট স্যার কিন্তু এটা করিয়ে দেখিয়েছেন করা সম্ভব। এই যে সুন্দরভাবে সম্ভব। এই যে শুধু সেটা নয়, আপনাকে খাওয়াইতে গেলে তো ভাই আপনি হোটেলে খেয়ে আসেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। সেটাই, সবাই তো তাই করে। হ্যাঁ, টাকা দিয়ে দিচ্ছি, আপনাকে নিজ হাতে এসে এভাবে খাওয়াবে নাকি? তারপরও স্যারের মনের আশা পূরণ হয়নি, 2টা মাস পান নাই। আমি স্যারের কাছে স্টুডেন্ট আছি 4 মাস, আমাকে স্যার ফোন করছে, আপনি কই? মানে উনি এরকম পদে পদে এত লোকের ভিতরে খোঁজ রাখা ডিফারেন্ট, কোয়াইট ডিফারেন্ট। আমি মানে স্যারকে বুঝাইতে পারবো না এটা আমি কিভাবে ওনাকে আমি পাইতে আসছি। এটা যেমন এই ধরেন আর একটু বলে ফেলি আমি। হ্যাঁ, আয়াতুল কুরসি হলো কোরআন শরীফের ভিতরে এমন একটা শেফা যে সব কিছুর শেফা সে দান করে। এটা স্যার যেভাবে চয়েস করছে, আমি 2টা থেকে ভাবতেছি, একটা তো আমি হইতে পারি, আমি মুসলমান হিসেবে এটা চিন্তা করছি, আর একটা খুঁজে পাচ্ছিলাম না। পরে ওনার নামটা দেখে মনে হলো যে স্যার আমাদের 2 দিনের জন্য দিলে চয়েস করছে। রিয়েলি আমি এত খুশি হয়েছি, এবং এটা যদি আমার পরিবার দেখে, দে উইল বি আনবাউন্ডেড সারপ্রাইজ যে কীভাবে এটা সম্ভব। আমি এইভাবে এটা বলতে পারি। তো এই প্রাপ্তি, আজকে আমাদের প্রাপ্তিটাকে আমরা পাথেয় করব, এবং এই সনাতন অ্যাস্ট্রো আমি আর কোচিং বলবো না আজকে থেকে, কি আমরা এগিয়ে নিয়ে যাব, সেই শপথ আমরা এখানে বসে করতে পারি না, এবং দৃঢ় কেন্দ্র করতে পারি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নির্জরের স্বপ্নভঙ্গ, নির্জর হঠাৎ করে উছলে উঠছে, সে অনেক কিছু পেয়েছে, তার মন আনন্দ জেগে উঠেছে, আমি সেটি বোঝাতে চেয়েছি কবিতার মাধ্যমে। এবং সেই রবির কিরণ দ্বারা আমরা স্নাত হয়েছি, এবং সেই রবির কিরণ আমাদের সবসময় আমাদেরকে সদা জাগ্রত রাখুক, স্বপ্ন পূরণ করে নিয়ে যাক। সনাতন রাষ্ট্রের দীর্ঘায়ু কামনা করি, গুরুজির দীর্ঘ জীবন কামনা করি। আমার সকল সতীর্থ, শতাকলা কুশলী সবার প্রতি আমার আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা, নমস্কার, কৃতজ্ঞতা রইল। ভালো থাকবেন সবাই। এবারে আমরা আমাদের বহু কাঙ্ক্ষিত, এতক্ষণ শুধু স্যার নির্দেশনা দিয়ে গেছেন, কিন্তু এবার আমরা সেই দৃঢ় আলোচনাটুকু শুনব, যেটুকু আমাদের শেষ সময়ের পাতে হয়ে থাকবে। না, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির আজীবন সদস্যপদ গ্রহণ করেছিলেন বিগত 15 নভেম্বর 2024-এ রাজিয়া সুলতানা। আপনার সার্টিফিকেটটি নিয়ে আমাকে ঋণমুক্ত করুন।